আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই EEE 2286 ল্যাবের ডিজিটাল পোর্শনের এক্সপেরিমেন্ট নাম্বার 1টা আপনারা অলরেডি কমপ্লিট করে এসেছেন। এটার থিওরি পোর্শনের ভিডিও লেকচার আপনাদের কাছে আছে এখন, এবং আপনারা আইসি গুলো ইউজ করে কিভাবে সার্কিট সেটআপ দিতে হয় ল্যাবে, ব্রেডবোর্ডে কিভাবে কানেকশন দিতে হয় সেগুলো অলরেডি ভিডিও লেকচারে দেখেছেন। আমাদের আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্বিনেশনাল লজিক। আসেন তাহলে ল্যাবটা শুরু করা যাক। কম্বিনেশনাল লজিক সার্কিটটা আসলে কি? লজিক সার্কিট হচ্ছে আপনার এক ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট যার আউটপুটটাকে আপনি ইনপুটের ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারেন। লজিক সার্কিট কিন্তু আসলে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপনার কম্বিনেশনাল লজিক আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক। এখন কম্বিনেশনাল লজিক হচ্ছে আমাদের টপিক আজকে। কম্বিনেশনাল লজিক সার্কিটগুলো কি? এখানে হ্যাঁ, আপনি আউটপুটটাকে কি করতে পারবেন, যে ইনপুটের ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আউটপুটটা শুধুমাত্র ডিপেন্ড করবে হচ্ছে সেই সময় ইনপুটটা কি অবস্থায় আছে তার উপর। ইনপুটটা পাস্টে কি অবস্থায় ছিল, ওর পাস্টের মেমোরিটার উপর কিন্তু ডিপেন্ড করবে না আউটপুটটা। মানে ইনপুটটার অতীত অবস্থা, পাস্ট অবস্থা কেমন ছিল তার উপর ডিপেন্ড করে আউটপুটটা হবে না, সেটা সে ভুলে যাবে। এই জন্য তাকে বলা হয় হচ্ছে মেমোরি লেস সার্কিট। এই ধরনের সার্কিটগুলোকে বলা হচ্ছে আপনার মেমোরি লেস সার্কিট। ইনপুটটা আগে কি অবস্থায় ছিল সেটার উপর ডিপেন্ড করে আউটপুটটা হবে না, আউটপুটটা শুধুমাত্র ডিপেন্ড করবে সেই সময় ইনপুটটা কি অবস্থায় আছে তার উপর। দেখেন আমি এখানে কি করেছি, একটা ব্লক ডায়াগ্রাম এঁকেছি কম্বিনেশনাল লজিক সার্কিটের। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকগুলো ইনপুট আছে, নাম্বার অফ ইনপুটস আছে, আর এপাশে হচ্ছে আপনার আউটপুট। একটাও হতে পারে, ইট কুড বি মোর দ্যান ওয়ান। ঠিক আছে? আর এটা যেহেতু আপনার কি, এগুলো সব ডিজিটাল লজিক সার্কিট, তার মানে আপনি বুঝতে পারছেন ইনপুটটা কি হবে, ইদার 1 অথবা 0, এই দুটো। ওকে, তার মানে আপনি সামারিতে কি আসলেন যে আউটপুটটা অবশ্যই আপনার কি হবে, ইনপুটের ফাংশন। আর এই ইনপুটটা মানে ইনপুটটা কারেন্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা হবে। আগে কি অবস্থা ছিল ইনপুটটা তার উপর ডিপেন্ড করে কিন্তু আউটপুটটা কোনোভাবে ভ্যারি করবে না। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক হলে আপনার কি হতো, সার্কিটগুলো অতীত মেমোরি ধরে রাখতো। ঠিক আছে? কিন্তু এখানে আমার কম্বিনেশনাল লজিকের ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো হচ্ছে মেমোরি লেস ডিজিটাল লজিক সার্কিট, যেখানে আপনার কি হচ্ছে আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেট অফ দ্য ইনপুটের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আসেন আমি এখানে আরো কিছু কথা বলেছি কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে। এই কম্বিনেশনাল লজিকগুলো আসলে ইন্টারনাল স্ট্রাকচারে দেখবেন যে শুধুমাত্র লজিক গেটস আছে, লজিক গেট দিয়ে তৈরি আপনার কম্বিনেশনাল লজিক সার্কিট। এই গেটগুলো বিভিন্ন কম্বিনেশনে অ্যারেঞ্জ করা থাকে এবং এদের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটটা হয়। ধরেন একটার সাথে আরেকটা কানেক্ট করে আউটপুটটা হয়। এই জন্য এই সার্কিটগুলোকে আপনার কি বলা হয়, ডিসিশন মেকিং সার্কিটও বলা হয়। কম্বিনেশনাল লজিক সার্কিটগুলোকে ডিসিশন মেকিং সার্কিটও বলা হচ্ছে। আচ্ছা, এর পরের স্টেপে আমি বলেছি হচ্ছে যে ইনপুট, দুই বা তার বেশি ইনপুটকে প্রসেস করে আউটপুট হবে। তার মানে আউটপুট আপনার অ্যাটলিস্ট একটা হবে, ইট কুড বি মোর দ্যান ওয়ান, একটা চেয়ে বেশিও হতে পারে। আর আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি আপনার কম্বিনেশনাল লজিক সার্কিটের। এর মধ্যে এই যে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এগুলো আপনারা পড়বেন, মাল্টিপ্লেক্সার পড়বেন পরবর্তী এক্সপেরিমেন্টগুলোতে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, যে আপনি যদি কম্বিনেশনাল লজিক সার্কিটের এই যে ফাংশনটা যে আপনি এক্সপ্রেস করলেন, আউটপুটকে ইনপুট একটা ফাংশন হিসেবে এক্সপ্রেস করলেন, এটাকে যদি আপনি স্পেসিফাই করতে চান সেটাকে আপনি 3 ভাবে করতে পারবেন। সেটার মধ্যে এই 3 ভাগটা দেখেন, 3 ভাবে করতে পারবেন। সেটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে, লজিক ডায়াগ্রাম ইউজ করে, অথবা ট্রুথ টেবিল ইউজ করে করতে পারবেন। ঠিক আছে? এই 3টা ওয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, এই কম্বিনেশনাল লজিক সার্কিটের যে ফাংশনটা আপনি এক্সপ্রেস করলেন, আউটপুটের ফাংশনটা, সেই ফাংশনটাকে আপনি সিম্পলিফাই করতে পারবেন। এখন যে প্রথমটা সেটা হচ্ছে আপনার বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে। এই বুলিয়ান অ্যালজেব্রাটা কি, আসলে নর্মাল যেরকম অ্যালজেব্রা আমাদের কিছু অ্যাজাম্পশন দেয়, কিছু সূত্র দেয়, বুলিয়ান অ্যালজেব্রাও সেরকম কিছু অ্যাজাম্পশন দিবে। কিন্তু নর্মাল অ্যালজেব্রা থেকে এর ডিফারেন্স হচ্ছে কি, আপনার বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র 0 আর 1 নিয়ে ডিল করবে। যেহেতু এটা আপনার ডিজিটাল সার্কিটকে নিয়ে কাজ করছে, অ্যানালাইজ করার জন্য ইউজ করা হচ্ছে, সেজন্য আমরা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা 0 আর 1কেই
শুধুমাত্র ডিল করবে। আচ্ছা, এই অ্যালজেব্রাগুলো ইউজ করা হয় যে আপনি যে এক্সপ্রেশনটা পেলেন, আউটপুটটাকে যে আপনি অ্যাজ এ ফাংশন অফ ইনপুটে এক্সপ্রেস করলেন, সেই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করার জন্য এই অ্যালজেব্রা ব্রাঞ্চেসগুলো ইউজ করা হয়। আর যেহেতু আপনার এই অ্যালজেব্রাটা আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে সিম্পলিফাইড ভার্সনটা যে আউটপুট দিবে, আপনার অরিজিনাল ইকুয়েশনটাও ঠিক একই আউটপুট দিবে। আপনি যদি এই এক্সপ্রেশনটা দিয়ে লজিক ডায়াগ্রাম আঁকেন বিভিন্ন গেট ইউজ করে, তাহলে আপনি যদি সিম্পলিফাইড ভার্সনটা ইউজ করে যে লজিক ডায়াগ্রামটা আঁকবেন, সেখানে আপনি দেখবেন যে গেট সংখ্যা অনেক কম লাগছে। সেখানে আপনার অরিজিনাল যেই এক্সপ্রেশনটা, সেখানে আপনার গেট সংখ্যা অনেক বেশি লাগবে যদি আপনি সিম্পলিফাই না করে ইউজ করেন। তাহলে এই জন্য আমার কি হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রা হেল্প করছে আপনার সার্কিটটাকে সিম্পলিফাই করতে, সার্কিটটা আপনার কমপ্লেক্সিটিটা কমে যাচ্ছে। এবার আসেন এই বেসিক অ্যাজাম্পশন গুলো একটু লক্ষ্য করেন বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো আমাদেরকে দিচ্ছে। এগুলো আপনার ধরেন অ্যান্ড অর নট, এগুলো গেটে যেরকম হয় আপনার আউটপুটগুলো সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে। যদি আপনার যে কোনো একটা ইনপুট 0 হয়, আউটপুট অবশ্যই 0 হবে। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট অবশ্যই 1 হবে। অর গেটের ক্ষেত্রে দেখেন যোগ করা হচ্ছে তো অর অপারেশনের মতো, তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটটা 1 হবে। ঠিক আছে, অর অপারেশনের মতো দুটো ইনপুটে যদি 0 হয় তাহলে তো 0 হচ্ছে। অ্যান্ড অপারেশন দুটো ইনপুট 1 হলে 1 হচ্ছে। ঠিক আছে, এগুলো ঠিক একই রকম। আবার ধরেন যদি এক্স এর মান 0 হয়, তাহলে অবভিয়াসলি এক্স প্রাইম বা এক্স বার কি হবে 1, নট গেটের অপারেশন। তাই না, এক্স যদি 1 হয় তাহলে এক্স বার বা এক্স ইনভার্ট করলে কি হবে 0। এখানে লক্ষ্য করেন এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না আপনার এখানে, কারণ আপনার কি যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুটটা 0ই হচ্ছে, দুটো গুণ করা হচ্ছে যে অ্যান্ড অপারেশন। আবার কি, যেখানে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 1, তার মানে কি যে এক্স প্লাস 1 ইকুয়ালস টু কি হচ্ছে আপনার 1। মানে এক্স এর মান যদি 0 হয়, তাহলে যদি 0 প্লাস 1 লিখেন তাহলে আপনি সেটা কি হবে 1ই হবে না, একটা ইনপুট 1। আর এক্স এর মান যদি 1ও হয় তাহলে 1 প্লাস 1 সেটা কি হবে 1, অর অপারেশনের মতো। তার মানে এক্স এর মান যাই থাকুক না কারণ যদি এর সাথে 1 যোগ করেন তাহলে আউটপুট সবসময় কি 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স এর সাথে যদি 1 গুণ করেন তাহলে এক্স এর মান যা তাই হবে। এক্স এর মান 0 হলে এটাও 0 হবে, এক্স এর মান 1 হলে আউটপুটটা 1 হবে। ঠিক আছে, এরকম এক্স প্লাস 0 হলে আপনার কি হবে ইকুয়ালস টু এক্স হবে, কারণ 0 যোগ করছেন। এক্স এর মান যদি 0 হয়, যদি ধরেন এক্স এর মান 0 হয় তাহলে আপনার কি আউটপুটটা 0 হবে। তার মানে 0 মানে কি এক্সই তো, মানে এক্স এর ভ্যালুটাই ব্যাক করলো আউটপুটে। আবার এক্স এর মান যদি আপনার 1 হয় তাহলে আউটপুটটা কি হবে 1। তাহলে এগুলো হচ্ছে আপনার বেসিক অ্যাজাম্পশনের কিছু ভাগ, আরো কিছু আছে দেখেন। এগুলো এখন সব বুঝতে পারবেন, অ্যাজাম্পশন গুলো দেখে নেন। যে এক্স এক্স গুণ করে এক্স হচ্ছে, এক্স এর মান যদি 0 0 হয়, দুটো যদি আপনার এক্স এর মান 0 0.0 ইকুয়াল টু কি হবে আপনার 0ই হবে না, মানে এক্স এর মান 0 হলে আউটপুটটাও আপনার 0 হচ্ছে, মানে এক্স এর ব্যাক করছে। এক্স এর মান 1 1 ডট করলে 1 হবে। এক্স এক্স যদি আপনার এক্স এর মান 0 হয়, 0 যোগ 0 সেম তাহলে 0 হবে। আবার এক্স যোগ এক্স বার করলে 1 হবে, তার মানে কি এক্স এর মান যদি 0 হয় তাহলে এক্স বার কি হবে 1, 0 প্লাস 1 যোগ করলে কি হবে 1 অবশ্যই। এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স বার কি হবে 0, এটা যোগ করলে কি হচ্ছে আপনার 1 হচ্ছে। একের ভিতরে আপনি গুণ করেন তাহলে একটা মান তো আপনার এক্স এর মান তো ইদার কি হবে 1 অথবা 0, এটাকে ইনভার্ট করলে আপনার কি হবে 1 অথবা 0, তার মানে এক জায়গায় 0 চলে আসছে, তাহলে আপনার আউটপুটটা কি হবে 0ই হবে না। এক্স ডাবল প্রাইমের মান কি হবে, দুইবার ইনভার্ট করছেন, সেটা কি হবে আসলে একবার করলে এক্স প্রাইম, দুইবার করলে আবার এক্সটাই ব্যাক করবে। ঠিক আছে, এবার দেখেন 10 নম্বরটা সিম্পল হচ্ছে আপনার গুণফলের মতো এক্স যেরকম থাকে এক্স ওয়াই প্লাস এক্স জেড হবে। আর এই যে 11 নম্বরটা এক্স প্লাস ওয়াই জেড, এটা কি হবে আপনার, আপনি যদি এটা অ্যাসাম্পশন হিসেবে আগান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড, এটা প্রুফ আছে, একটা প্রুফটা দেখেন আমি এ পাশে করেছি। এই ডান পাশেরটা এখানে লিখলাম, ডান পাশেরটা এখানে লিখলাম, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা এখানে লিখেছি, তারপর আমি এটা গুণ করলাম এক্স স্কোয়ার এক্স জেড এক্স ওয়াই ওয়াই জেড। এক্স স্কোয়ার মানে কি বলেন তো, এক্স এক্স ডট এক্স, সেটা কি হবে, এই যে এক্স স্কোয়ার মানে কি আসলে আপনার এক্স ডট এক্স না, এরকম। তাহলে আপনি এক্স স্কোয়ারকে লিখতে পারবেন হচ্ছে শুধু এক্স, আমি এক্স স্কোয়ার জায়গায় এক্স লিখলাম, এক্স এর যা আছে তাই। আপনি যদি এক্স কমন নিই তাহলে জিনিসটা এরকম আসছে না, এখানে ওয়ান, এখানে জেড, এখানে ওয়াই,
তাহলে 1 প্লাস জেড কে আপনি কি লিখতে পারবেন? একটু আগে দেখালাম যে 1 এর সাথে যদি কোনো কিছু যোগ করেন তাহলে 1ই হবে, তাই না? কারণ জেড এর মান 0 হলেও আপনি কি দুটো যোগ করে 1, জেড এর মান যদি 1 হয় তাহলে ওই দুটো যোগ করে 1, তাহলে 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই কে আপনি আবার কি লিখতে পারবেন? 1 হবে, এই দুটো যোগ করে আবার কি 1 লিখতে পারবেন। তাহলে এখানে থাকলো শুধুমাত্র এক্স আর এখানে ওয়াই জেড। তাহলে আপনার কি হলো যে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের সমান। তাই এটা একটু মাথায় রাখেন, এক্স প্লাস ওয়াই জেড কে আপনি করলে কি পাবেন? এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। এখানে আরো কিছু অ্যাসাম্পশন আছে দেখেন, যদি আপনি এখানে এক্স কমন নেন, কমন নিলে অবভিয়াসলি আপনার কি থাকছে? ওয়াই প্লাস ওয়াই প্রাইম। ওয়াই প্লাস ওয়াই প্রাইমটা কি হবে আমাকে বলেন তো? 1 না? ওয়াই প্লাস ওয়াই প্রাইমটার হবে হচ্ছে 1। আলটিমেটলি আপনার থাকছে শুধুমাত্র এক্স। কেন 1? কারণ ওয়াই এর মান যদি 1 হয় তাহলে ওয়াই প্রাইম তো অবশ্যই 0 হবে, তাহলে 0 প্লাস 1 বলে আপনার কি হবে? জিনিসটা 1 হবে। ওয়াই এর মান যদি 0 হয় তাহলে এটা হবে আপনার 1। তাহলে আপনার যে কোনো একটা 1 থাকছে আপনি ইনপুটে, না আউটপুটটা আপনার কি হবে? এখানে এটার জন্য হবে, পুরোটার জন্য হবে, এটার জন্য 1 আর এক্স থাকছে। আর এটা হচ্ছে আপনার দ্য মর্গানস ল, এগুলো আপনারা ছোটবেলায় পড়ে এসেছেন। এক্স ওয়াই হোল প্রাইম হলে কি হবে? এক্স প্রাইম যোগ ওয়াই প্রাইম। ঠিক আছে, এরকম এক্স প্লাস ওয়াই হোল প্রাইম হলে এক্স প্রাইম ডট ওয়াই প্রাইম। এখানে কি করা হচ্ছে বলুন তো? এখানে এই জিনিসটার প্রুফ এখানে দেওয়া আছে, দেখেন যে লেফট হ্যান্ড সাইডে আমি কি করেছি? এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই, এই জিনিসটা লেফট হ্যান্ড সাইডে আছে, এটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই কিভাবে? দেখেন আমি এখানে একটা এক্সট্রা টার্ম যোগ করছি, সেটা হচ্ছে কি আপনার এক্স প্লাস সরি এক্স এক্স প্রাইম। সেটা আসলে কত? এক্স এক্স প্রাইমের ভ্যালু আসলে 0 না, জানেন এটা আপনারা অলরেডি। এক্স এক্স প্রাইমের মান হচ্ছে 0, কারণ এক্স এর মান যদি 1 হয় ওয়াই প্রাইম এক্স প্রাইমের মান হবে 0, এক্স এর মান যদি 0 হয় এক্স প্রাইমের মান হবে হচ্ছে 1। বা আলটিমেটলি আপনার যে কোনো একটা ইনপুট 0 আর এখানে গুণ অ্যাড করা হচ্ছে, তাহলে আউটপুটটা আপনার কি হবে? 0। মানে এটা যোগ করা 0 যোগ করা হচ্ছে সেম, আমরা এই ইকুয়েশনে কোনো ইফেক্ট পাবে না। যদি আপনি এক্স প্রাইম কমন নেন কি হবে? এক্স প্লাস ওয়াই। এখন দেখেন এইটা আপনার, এটাকে আপনি ভেঙে যে এভাবে লিখছেন সেটা কিভাবে বলেন তো? এটা কি মনে পড়ে নাকি? দেখেন প্লাস যদি আপনার ওয়াই জেড হয় সেটাকে আপনি ভেঙে কিভাবে লিখেন? প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস জেড, এটা অলরেডি আপনাদের প্রুফ দেখানো হয়েছে, তাই না? ঠিক একই রকম এখানে আপনার কি আছে? এক্স প্লাস এক্স প্রাইম ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আপনি যদি একটা টার্ম আর পুরোটাকে যদি একটা টার্ম চিন্তা করেন তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস এক্স প্রাইম এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস এক্স কে আপনি শুধুমাত্র এখানে এক্স লিখতে পারবেন, আর এটার মান তো হচ্ছে আপনার কি 1, প্লাস এক্স এর মান হচ্ছে 1, এটাকে এক্স লিখতে পারবেন, এক্স প্লাস ওয়াই থাকবে, তাহলে এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। তাহলে এভাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান, ঠিক আছে? এটা প্রুফটা এখানে দেওয়া আছে। আর এটা তো অনেক সোজা, কারণ এখানে এক্স আর এক্স প্রাইমের দিকে গুণ করে তো আপনার 0 হচ্ছে, শুধুমাত্র এক্স পাবেন। এগুলো হচ্ছে আপনার বেসিক অ্যাসাম্পশন, এগুলো একটু মাথায় রাখেন, ভুলে না যে আপনারা কি অ্যাসাম্পশন। এখন আসেন, আপনি যদি একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুটকে ইন টার্মস অফ ইনপুটে রিপ্রেজেন্ট করেন, এই রিপ্রেজেন্টেশনটা আপনি কিন্তু দুভাবে করতে পারেন। একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম ফর্ম। এখন সাম অফ প্রোডাক্ট ফর্মটা কি? ধরেন আপনি আউটপুট ইকুয়েশনটা লিখলেন এভাবে যে এফ ইজ ইকুয়ালস টু এ বি সি যোগ এ প্রাইম বি সি প্রাইম। এখানে আপনি কি করলেন আসলে? আপনি বুঝতে পারছেন যে এ বি সি তিনটা ইনপুট ভেরিয়েবল, এখানে এ বি সি এখানে আপনি কি করেছেন? গুণ করেছেন। এখানে এ প্রাইম বি সি প্রাইম গুণ করেছেন, তারপর ফাইনালি আপনি যোগ করেছেন না? তাহলে এই ফর্মটাকে আমরা বলবো হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম। গুণফল হচ্ছে এই তিনটা, এই তিনটার গুণফল হচ্ছে এটা, এই তিনটার গুণফল হচ্ছে এটা, গুণফলের যোগফল। এই ফর্মেটে যেমন লিখতে পারবেন, আবার এভাবেও লিখতে পারেন আপনি ইচ্ছা করবেন। ধরেন এফ ইজ ইকুয়ালস টু এ যোগ বি যোগ সি প্রাইম। আবার কিভাবে লিখতে পারবেন যে এ প্রাইম যোগ সি। এগুলো এক্সাম্পল দিচ্ছি যেভাবে লিখতে পারেন। এখানে আপনি কি করলেন? ইনপুট ভেরিয়েবল গুলো যোগ করলেন, যোগ করে তারপরে কি করছেন? গুণ করছেন। এই টার্মটা আর এই টার্মটা গুণ করছেন, তাহলে আপনি এটাকে বলতে পারেন হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম ফর্ম, মানে হচ্ছে সামের প্রোডাক্ট, যোগফল গুলোর গুণফল।
ঠিক আছে? এখন দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে আপনার, সেগুলো একটু বুঝতে হবে। একটা হচ্ছে মিন টার্ম, একটা হচ্ছে ম্যাক্স টার্ম। এখন মিন টার্ম বা ম্যাক্স টার্ম কি সেটা হচ্ছে দেখেন, মিন টার্মটা আসলে লজিক্যাল অ্যান্ড অপারেশন অফ অল ইনপুট ভেরিয়েবলস। ধরেন একটা ফাংশনে আপনার n সংখ্যক ইনপুট আছে, n সংখ্যক ইনপুট মানে আপনার এটা 2 to the power n সংখ্যক কম্বিনেশন পসিবল। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 2 to the power n সংখ্যক কম্বিনেশন যখন পসিবল ইনপুট ভেরিয়েবলের, তার মানে 2 to the power n সংখ্যক তার মিন টার্ম থাকবে। ঠিক একই রকম আপনার ম্যাক্স টার্মের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে আপনি ম্যাক্স টার্ম আসলে কি, ম্যাক্স টার্ম হচ্ছে ইনপুট ভেরিয়েবল গুলোর লজিক্যাল অর অপারেশন। এবং ঠিক একই রকম যদি একটা ফাংশনের ইনপুট ভেরিয়েবল n সংখ্যক হয় তাহলে তার 2 to the power n সংখ্যক ম্যাক্স টার্ম থাকবে। লজিক্যাল অর অপারেশন মানে বুঝতে পারছেন যে a যোগ b যোগ c এরকম একটা ফর্ম দিতে আসবে, তাই না? অর অপারেশন হচ্ছে ইনপুট ভেরিয়েবল গুলো, আর মিন টার্মের জন্য কি হচ্ছে অ্যান্ড অপারেশন হচ্ছে ইনপুট ভেরিয়েবল গুলো। ঠিক আছে? এখন আপনি আসলে এই দুটো ডিফারেন্ট কিছু না, মিন টার্ম আর ম্যাক্স টার্ম। মিন টার্ম হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ সাম অফ প্রোডাক্ট ফর্ম, এসওপি ফর্ম। এটা ধরেন একটা মিন টার্ম, কারণ এটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল গুলোর অ্যান্ড অপারেশন, এটাও একটা মিন টার্ম। এই দুটো যদি আপনি যোগ করেন তাহলে এটাকে আমরা কি বলছি, সাম অফ প্রোডাক্ট ফর্ম না? তাহলে মিন টার্ম আসলে কিছু না, যে এটা হচ্ছে একটা স্পেশাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সাম অফ প্রোডাক্ট ফর্ম। ঠিক একই রকম ম্যাক্স টার্ম হচ্ছে কি, যে এটা আসলে একটা ইনপুট ভেরিয়েবল গুলোর যেহেতু অর অপারেশন, তাহলে এটা একটা স্পেশাল রিপ্রেজেন্টেশন অফ প্রোডাক্ট অফ সাম ফর্ম। এই ফর্মেটে আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন। ওকে, এবার লক্ষ্য করেন একটা টেবিল দিয়ে একটু বোঝানোর ট্রাই করি। এই টেবিলটাতে দেখেন, বুঝতে পারছেন যে এখানে ইনপুট ভেরিয়েবল হচ্ছে তিনটা, তার মানে আমার কম্বিনেশন কয়টা পসিবল, 2 to the power 3, মানে হচ্ছে 8টা কম্বিনেশন পসিবল। সেটা আমি এখানে লিখেছি, দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 আর 7। ওকে, এখন মিন টার্ম হচ্ছে কি, ইনপুট ভেরিয়েবল গুলোর লজিক্যাল অ্যান্ড অপারেশন। মিন টার্মের ক্ষেত্রে আপনার a হচ্ছে 1, আর যদি a equals to 1 হয় তাহলে a প্রাইম হবে অবভিয়াসলি 0। আমি বলেছি কি একটু আগে, যদি একটা আপনার ইনপুট ভেরিয়েবল 3টা হয়, তাহলে যদি 8টা কম্বিনেশন ইনপুট ভেরিয়েবলের হয় তাহলে তার মিন টার্মও হবে 8টা এবং ম্যাক্স টার্মও হবে 8টা। এটা আপনি কিভাবে লিখবেন, দেখেন 0 0 0, এই ভ্যালুগুলোর জন্য কি আসলে a এর মান কি, 0 মানে কি আসলে এটা এর মান a প্রাইম, b এর মানও b প্রাইম, c এর মানও c প্রাইম। ঠিক আছে, তাহলে আপনি অ্যান্ড আকারে কিভাবে লিখবেন, a প্রাইম ডট b প্রাইম ডট c প্রাইম। এই যে এটা হচ্ছে একটা মিন টার্ম, এটা হচ্ছে মিন টার্ম যেহেতু 0-র জন্য, তাহলে এটাকে আমরা m নট দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এরকম 0 0 1 কে আপনি কিভাবে লিখতে পারবেন, a প্রাইম, 0-র জন্য এর মান আসলে এখানে a প্রাইম, b এর জন্য হচ্ছে b এর মান b প্রাইম, আর c এর জন্য দেখেন c এর যেটা মান 1 সেটা আসলে c। তাহলে আপনি কিভাবে লিখতে পারবেন, a প্রাইম b প্রাইম c। এগুলো হচ্ছে আপনার কি, যে মিন টার্ম আকারে লিখছেন, দেখেন অ্যান্ড অপারেশন অফ ইনপুট ভেরিয়েবল সবগুলো m0 থেকে m7 পর্যন্ত আমি ভাবে লিখলাম। ঠিক একই রকম ভাবে ম্যাক্স টার্ম আসলে কি, আপনার অরিং অফ ইনপুট ভেরিয়েবল, অর অপারেশন। অর অপারেশন করলে আপনি কি পাবেন, দেখেন এখানে কিন্তু যে একটু উল্টোটা আছে, যে আপনার মিন টার্মের জন্য যদি a equals to 1 হয় a প্রাইম হচ্ছে 0, আর ম্যাক্স টার্মের জন্য a হচ্ছে 0 a প্রাইম হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আপনি 0 0 0 কে কিভাবে লিখতে পারবেন, যদি আপনি অর অপারেশন করেন তাহলে কি লিখতে পারবেন, ম্যাক্স টার্মের জন্য a এর মান এখানে a, তাহলে কি লিখতে পারবেন, a, b এর মান এখানে b, c এর জন্য c এর মান হচ্ছে c। a যোগ b যোগ c ইনপুট ভেরিয়েবল গুলোর অর অপারেশন। আসলে আপনার মিন টার্মকে আপনি যদি ইনভার্ট করেন, এটাকে যদি ইনভার্ট করেন তাহলে ম্যাক্স টার্ম হবে। কিভাবে সেটা একটু দেখেন, m নটের জন্য মিন টার্ম আপনার কত দেখেন, a প্রাইম b প্রাইম c প্রাইম। যদি আপনি এই সবগুলোকে হোল প্রাইম করেন তাহলে আপনি আসলে ম্যাক্স টার্মটা পাবেন, করসপন্ডিং ম্যাক্স টার্মটা পাবেন। তাহলে সেটা কি পাচ্ছেন দেখেন, এটা আমরা দ্য মর্গানস ল অ্যাপ্লাই করে করতে পারি।
তাহলে এ ডাবল প্রাইম হয়ে যাচ্ছে, ডাবল প্রাইম মানে তো এ, তারপরে কি হচ্ছে আপনার এখানে বি ডাবল প্রাইম প্লাস হবে না মাঝখানে এ প্রাইম এর উপর প্রাইম, তাহলে ডাবল প্রাইম হচ্ছিল, তারপর এখানে বি প্লাস বি ডাবল প্রাইম প্লাস সি ডাবল প্রাইম। তাহলে আলটিমেটলি এটা আপনি কিভাবে লিখতে পারবেন যে এ যোগ বি যোগ সি। তাহলে আপনি কি করলেন, এই যে মিন টার্মটাকে আপনি ইনভার্ট করছেন, মিন টার্মটাকে ইনভার্ট করলে আপনি পাচ্ছেন হচ্ছে ম্যাক্স টার্ম, করসপন্ডিং ম্যাক্স টার্ম। যদি আপনি এম নট কে ইনভার্ট করেন তাহলে সেটা আপনি কি পাবেন, করসপন্ডিং ম্যাক্স টার্মটা পাবেন, সেটা হচ্ছে বড় হাতের এম নট। ছোট হাতের এম নট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি মিন টার্মকে, আর বড় হাতের এম নট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে ম্যাক্স টার্মকে, করসপন্ডিং ম্যাক্স টার্ম। আচ্ছা, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে মিন টার্ম যে একটা লিখলেন এম নট বা এম ওয়ান বা এম টু, এই মিন টার্মে যদি আপনি করসপন্ডিং ইনপুট ভেরিয়েবলগুলোর ভ্যালু বসান তাহলে কিন্তু সবসময় এই ভ্যালুগুলো ওয়ান হবে, এই ভ্যালুগুলো দেখবেন সবসময় ওয়ান হবে। কিভাবে সেটা একটু লক্ষ্য করেন, আমি যে কোনো একটা দেখাই, এ প্রাইম বি সি প্রাইম, এখানে আপনার কি আছে দেখেন 0 1 0 0 1 0, তাহলে আপনি এখানে কি লিখছেন 0 প্রাইম বি এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে 0 প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম, এটা হচ্ছে আপনার এম টু। তাহলে আপনি দেখলেন কি যে এখানে মিন টার্মের এই ভ্যালুগুলো এ বি সি এর করসপন্ডিং ভ্যালুগুলো এই ইকুয়েশনে যদি আমরা বসাই, মিন টার্মের যেটা আপনার অ্যান্ড ইকুয়েশন, লজিক্যাল অ্যান্ড অপারেশন, তাহলে আপনি কি পাচ্ছেন 0 প্রাইম মানে কি বলেন তো 1, আর 1 তো 1, আর 0 প্রাইম মানে হচ্ছে 1, তাহলে আপনার ফাইনালি এই প্রোডাক্ট টার্মটা কিন্তু দেখেন 1 হচ্ছে, তাই না? এরকম আপনি সবগুলো করে দেখবেন যে এখানে মিন টার্মগুলো ক্ষেত্রে যদি আপনি করসপন্ডিং এ বি সি এর ভ্যালুগুলো এখানে বসান দেখবেন যে সবগুলো ভ্যালু হবে কি আপনার 1, ঠিক আছে? এবং সিমিলারলি আপনার ম্যাক্স টার্মের ক্ষেত্রে যদি আপনি ভ্যালুগুলো এখানে বসান, ধরেন হচ্ছে এটার জন্য বসাই এ বি সি প্রাইম, তাহলে কি হচ্ছে দেখেন এখানে ভ্যালুগুলো কত আপনার 0 0 1 এর জন্য এটা এর মান হচ্ছে এখানে 0 যোগ বি এর মান হচ্ছে 0, আর এখানে এই সিটার যে মান সেটাকে আপনি প্রাইম করছেন প্রাইম, তাহলে কি হবে দেখেন 0টা তো 0ই থাকছে, যোগ 0 আর 1টাকে প্রাইম করলে কি হবে উল্টে যাবে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি দেখেন 0 আসছে। তার মানে আপনি এটা বুঝতে পারছেন এই ম্যাক্স টার্ম গুলোর জন্য আপনার এই সবগুলোর ভ্যালুর মান আপনার কি হবে 0 হবে, এই অর অপারেশন গুলোর ভ্যালু সবগুলো 0 হবে। যদি ম্যাক্স টার্মের ক্ষেত্রে আপনি করসপন্ডিং ইনপুট ভ্যারিয়েবল গুলোর ভ্যালু এখানে বসান তাহলে সবসময় সেটা 0 হবে। এখন দেখেন এই যে এগুলো তো হচ্ছে আমার ইনপুট ভেরিয়েবল, ইনপুট ভেরিয়েবলের বিভিন্ন কম্বিনেশন এখানে লেখা আছে। এখন ফাইনালি আউটপুটটা কখনো আপনার কি হবে, ধরেন কখনো হবে আপনার 0, কখনো হবে 1, কখনো 0 হতে পারে, কখনো 1 হতে পারে, কখনো 0 1 0 0 0 1, এরকম হতে পারে না আউটপুটটা, বিভিন্ন ইনপুট কম্বিনেশনের জন্য কখনো 0 হচ্ছে কখনো 1 হচ্ছে, তাই না? এখন দেখেন আমরা যে বলছি যে একটা যে কোনো এক্সপ্রেশনকে আপনি সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারেন, এটা হচ্ছে কি একটা সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করা মানে সাম অফ মিন টার্ম। ধরেন এখানে যেমন আমরা কি বলতে পারি যে এটার জন্য হচ্ছে আপনার 1, এই ভ্যালুটার জন্য হচ্ছে আপনার আউটপুটের মান 1, এটা কোনটা এ প্রাইম বি প্রাইম সি, এ প্রাইম বি প্রাইম সি, তারপরে আবার কোনটার জন্য 1 দেখেন এটার জন্য 1, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি এ প্রাইম এই ফর্মটা এ প্রাইম বি সি, তারপর এটার জন্য 1, ধরেন এটা হচ্ছে কত এ বি সি। এই যে আপনার সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করলেন, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, আপনি কি করলেন এই মিন টার্ম গুলোকে যোগ করে রিপ্রেজেন্ট করছেন, এটাকে আমরা কি বলি একটা স্পেশাল কাইন্ড অফ এসওপি ফর্ম বলি, সাম অফ প্রোডাক্ট ফর্ম বলি, যেহেতু প্রোডাক্ট মানে হচ্ছে আপনার মিন টার্ম, তাহলে এগুলোর সাম মানে হচ্ছে সাম অফ মিন টার্ম। এখন লক্ষ্য করেন যে এই ইকুয়েশন থেকে আপনি কি বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন যে যদি এটার মান 1 হয় অথবা এটার মান 1 হয় অথবা এটার মান 1 হয় তাহলে আপনার কি আউটপুটটা 1 হবে, যে কোনো একটার মান 1 হলেও 1 হবে, সবগুলোর মানও 1 হবে, 1 হলে 1 আউটপুট কিন্তু 1 হবে, তাই না? তার মানে কি
যে আপনি যদি এই মিন টার্মগুলোকে লিখেন, কারণ মিন টার্মগুলোর মান 1 হলে আপনার অবশ্যই আউটপুট ইকুয়েশনে ভ্যালুটা 1 হবে। তাহলে আপনি মিন টার্মগুলো লিখেন যদি, তাহলে মিন টার্মগুলো যোগ আকারে লিখলে আপনি বুঝতে পারবেন যে এই ভ্যালুর জন্য এই মিন টার্মের জন্য আপনার আউটপুটটা 1 হচ্ছে, আর বাদ বাকি সবগুলোর জন্য আপনার আউটপুট হচ্ছে 0। আচ্ছা, গেল তাহলে আপনার কি, যে আপনি যে কোনো ফাংশনকে সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারছেন, মানে ফাংশনের আউটপুটটা যেই মিন টার্মের জন্য 1 সেগুলো যদি আপনি সাম আকারে লিখেন তাহলেই হয়ে গেল। তাহলে আপনি কি বুঝবেন যে এখানে যেমন যে আপনার M1, তারপরে হচ্ছে M3 আর M7 এর জন্য আউটপুটের মানটা 1 এসেছে, বাদ বাকি সবগুলোর জন্য 0। সেটা আপনি কিভাবে লিখতে পারেন, সাম অফ মিন টার্ম আকারে সাম লিখে M দিয়ে 1 3 7 7 আপনি বুঝতে পারছেন যে এই ভ্যালুর জন্য আপনার আউটপুটের মান 1 আর বাদ বাকি সবগুলোর জন্য 0। ঠিক একই রকম আপনি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারেও রিপ্রেজেন্ট করতে পারবেন যে কোনো ফাংশনকে। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে একটা ফাংশনকে এক্সপ্রেস করা মানে হচ্ছে ফাংশনের আউটপুটটা আপনার কোন কোন ম্যাক্স টার্মের জন্য 0 সেগুলোকে প্রোডাক্ট আকারে লেখা। যেমন দেখেন এখানে এটা এটা এগুলোর জন্য আপনার ফাংশনের আউটপুটের মান কিন্তু 0, লক্ষ্য করেন, আর অন্যগুলোর জন্য হচ্ছে 1। তাহলে আপনি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে যখন লিখবেন তখন আপনি কিভাবে লিখবেন, যে ফাংশন ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এম বড় হাতে, সেটা কতর জন্য 0, 0-এর জন্য 0, 2 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য। এই ভ্যালুগুলোর জন্য আপনার ফাংশনের আউটপুট হচ্ছে 0, আর বাদ বাকিগুলোর জন্য হচ্ছে আউটপুট 1। এখন ম্যাক্স টার্ম মানে কি, এটা হচ্ছে আপনার অরিং অফ ইনপুট ভেরিয়েবল, তাই না? আর আমরা জানি কি, আপনি যদি এই যে অর টার্ম যেটা আছে ম্যাক্স টার্মের, সেখানে যদি ইনপুট ভেরিয়েবলগুলোর করেসপন্ডিং ভ্যালু বসান তাহলে সবসময় এটা 0 হচ্ছে। তাহলে কি আপনার ইদার যদি M0 অথবা M2, M4, M5, M6 যে কোনো একটার মান যদি 0 হয় তাহলেই তো আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে আপনি এভাবেও আউটপুট ইকুয়েশনকে এক্সপ্রেস করতে পারবেন প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে, যে এই ভ্যালুগুলোর জন্য প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে লিখলে 0, 2, 4, 5, 6 ভ্যালুগুলোর জন্য আপনার আউটপুটের মান হবে কত, 0। আর সাম অফ মিন টার্ম আকারে যদি এক্সপ্রেস করেন তার মানে কি, যে এই ভ্যালুগুলোর জন্য আপনার আউটপুটের মান হবে হচ্ছে 1, আর বাদ বাকি সবগুলোর জন্য হচ্ছে 0। এবার আসেন একটা সামারিটা দেখেন, যে কোনো ফাংশনকে আপনি ইদার সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারবেন। সাম অফ মিন টার্ম কি, একটা আসলে কিছু না, স্পেশাল কাইন্ড অফ সাম অফ প্রোডাক্ট ফর্ম। যেহেতু কি মিন টার্মটাই হচ্ছে আপনার কি প্রোডাক্ট, ব্র্যান্ডিং অফ ইনপুট ভেরিয়েবল, এগুলোর সাম আকারে লেখা মানেই হচ্ছে সাম অফ প্রোডাক্ট আকারে লেখা। আর আপনার প্রতিটা ফাংশনের জন্য এই সাম অফ মিন টার্মটা কিন্তু ইউনিক, এটা আপনার একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন ম্যাচ করে না। আপনি যে কোনো ফাংশনকে সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করলেন সেটা ডিফারেন্ট হবে অন্য একটা ফাংশনের রিপ্রেজেন্টেশন থেকে। একইভাবে আপনি যে কোনো ফাংশনকে সাম অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারবেন। এটা আসলে কি প্রোডাক্ট অফ সাম ফর্ম। ম্যাক্স টার্ম মানে হচ্ছে কি আপনার সাম বা অরিং অপারেশন অফ দ্য ইনপুট ভেরিয়েবলস, এগুলো যদি আপনি প্রোডাক্ট করেন তাহলে প্রোডাক্ট অফ সামই হবে। এটাও ইউনিক, প্রতিটা ফাংশনের জন্য ডিফারেন্ট হবে। আর একটা ফাংশনে যদি n সংখ্যক ইনপুট ভেরিয়েবলস থাকে তাহলে তার টু দি পাওয়ার n সংখ্যক মিন টার্ম আর টু দি পাওয়ার n সংখ্যক ম্যাক্স টার্ম হবে। এটা হচ্ছে আপনার সামারি। তাহলে আপনি যে কোনো ফাংশনকে সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে যে ওই সব মিন টার্মের জন্য আউটপুটের মান 1, আর যে কোনো ফাংশনকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে ওই সব ম্যাক্স টার্মের জন্য ফাংশনের আউটপুট হচ্ছে আপনার 0। এখন ধরেন আপনি একটা ফাংশনের এক্সপ্রেশনকে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করলেন। এখন এই সিম্পলিফিকেশন যে ফর্মটা, সেটাই যে আপনার সবচেয়ে মানে সিম্পলেস্ট, সবচেয়ে শর্টেস্ট ফর্ম এমন নাও হতে পারে। আবার আপনার অনেক টাইম লাগবে যে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা। এই জন্য আপনার আরেকটা ওয়ে আছে সিম্পলিফিকেশনের, সেটাকে আমরা বলি হচ্ছে কার্নো ম্যাপ ইউজ করে সিম্পলিফিকেশন। এটাকে কে ম্যাপ বলা হয়, এর এব্রিভিয়েশনটা হচ্ছে কার্নো। মরিস কার্নো আপনার 1953-তে এটা আমাদেরকে ইন্ট্রোডিউস করেন, এই জন্য ওনার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কে ম্যাপটা আসলে কি, কে ম্যাপটা কিছু না, এটা হচ্ছে আপনার একটা 2 ডাইমেনশনাল ট্রুথ টেবিল।
ট্রুথ টেবিলে কি হয়, যেমন ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুট কখন 0 কখন 1 সেটা এক্সপ্রেস করা হয়, ঠিক একই রকম আপনার কে ম্যাপেও ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুট কোথায় 0 হচ্ছে কোথায় 1 হচ্ছে সেটা আসলে রিপ্রেজেন্ট করা হয়। এখন এই যে কে ম্যাপ ইউজ করে আপনার ফাংশন সিম্পলিফিকেশনের কিছু রুলস আছে, রুলসগুলো একটু লক্ষ্য করেন। প্রথমে আপনাকে কি করতে হবে, কার্নো ম্যাপের গ্রিডটা ড্র করতে হবে। এখন 2 থেকে 4 এই সংখ্যক ইনপুট ভেরিয়েবলের জন্য আপনার কে ম্যাপ ইউজ করে সিম্পলিফিকেশন করা হয়। যদি আপনার দুটো ভেরিয়েবল হয় ইনপুটের, তাহলে আপনার কে ম্যাপের এরকম গ্রিডের সেল সংখ্যা হবে হচ্ছে আপনার 4টা, মানে হচ্ছে দুটো ভেরিয়েবল হলে 2 স্কোয়ার এত সংখ্যক সেল হবে কে ম্যাপে। তাহলে সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক সেলস হবে। এখানে nটা হচ্ছে নাম্বার অফ ইনপুট ভেরিয়েবল, ঠিক আছে। 4 ভেরিয়েবল হলে ওরকম 2 টু দি পাওয়ার 4 হবে, মানে হচ্ছে আপনার 16টা সেল হবে। 3 হলে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে আপনার কত 8টা সেল হবে কার্নো ম্যাপের। ওকে, আচ্ছা এবার ধরেন আপনি এটা ড্র করলেন, গ্রিডটা ড্র করলেন, সেলগুলো ড্র করলেন। এবার আপনি ইনপুট ভেরিয়েবল গুলো বসালেন, এ বি সি বা যেভাবে হোক সেভাবে বসালেন। এবার আপনি কি করলেন যে ট্রুথ টেবিলের আউটপুটে দেখলেন যে কখন ইনপুটের কোন কোন কম্বিনেশনের জন্য 0 হচ্ছে, কোন কোন কম্বিনেশনের জন্য 1 হচ্ছে, সেই অনুসারে আপনি কে ম্যাপেও 0 আর 1 বসিয়ে দিলেন। এরপরের স্টেপটা হচ্ছে আপনার এই যে আপনি যে 1 গুলো লিখেছেন, মানে এই ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট 1 হচ্ছে, আর আপনার কাজ হচ্ছে এই 1 গুলো এক একটা স্কোয়ার দিয়ে কভার করা। এবং যখন কভার করবেন তখন আপনার চেষ্টা থাকবে হচ্ছে কি যে 2 এর পাওয়ার আকারে কমন নিতে হবে আপনার। 2 এর পাওয়ার আকার, ধরেন আপনার এখানে একটা 1 এসেছে, এখানে একটা 1 এসেছে, আপনি এই 1টাকে একটা স্কোয়ার দিয়ে কভার করছেন। এই কভার করাটা আপনি চেষ্টা করবেন যত বেশি সংখ্যক 1 এই স্কোয়ারের মধ্যে আনা যায় ততই ভালো। প্রায়োরিটি দিবেন হচ্ছে যত বেশি সংখ্যক 1 এই স্কোয়ারের মধ্যে কভার করা হয়, ঠিক আছে। এটা সাধারণত 2 এর পাওয়ার আকারে আপনার এই স্কোয়ারটা কভার করা হয়। এবং প্রতিটা এই স্কোয়ারের জন্য, কভার করার স্কোয়ারের জন্য আপনাকে কি করতে হবে, একটা সিঙ্গেল প্রোডাক্ট টার্ম লিখতে হবে। আচ্ছা আমরা এখন শুরু করি। দেখেন একটু এক্সাম্পল দেখি, দেখলে বুঝতে সুবিধা হবে। 2 ভেরিয়েবল কে ম্যাপটা একটু লক্ষ্য করেন। এখন 2 ভেরিয়েবল কে ম্যাপের জন্য আপনার এই যে 4টা কম্বিনেশন পসিবল, সেগুলো কি আপনারা জানেন অলরেডি। যে যদি আমরা এভাবে বসাই ট্রুথ টেবিলটা, তাহলে কি হচ্ছে দেখেন, দুটো ভেরিয়েবল তার কম্বিনেশন হচ্ছে 4টা, 2 টু দি পাওয়ার 2। এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, 0 থেকে 3 পর্যন্ত আপনার বিভিন্ন কম্বিনেশন পসিবল হবে। এই 0 0 মানে কি বলেন তো, এখানে a এর ভ্যালু হচ্ছে a প্রাইম, b এর ভ্যালু হচ্ছে b প্রাইম। যদি আপনি এটাকে মিন টার্ম আকারে লিখেন, মিন টার্ম আকারে কিভাবে লিখবেন, a প্রাইম b প্রাইম, রাইট। এটার জন্য কি লিখবেন যে a প্রাইম b, a b প্রাইম a b। তাহলে এখন দেখেন কে ম্যাপের গ্রিডে লক্ষ্য করেন, এখানে আমার কি যে এই বিটা হচ্ছে আপনার ডান পাশে কলাম বরাবর কখনো 0 হতে পারে, কখনো 1ও হতে পারে বি এর ভ্যালু। আবার এর মান কি, একটাই ভেরিয়েবল, তাহলে টু দি পাওয়ার 1, মানে দুটো কম্বিনেশন পসিবল। এখানে এর জন্য দুটো কম্বিনেশন পসিবল, বি এর জন্য দুটো কম্বিনেশন পসিবল, 0 1 এর জন্য 0 1। এখন এই প্রথম সেলটা চিন্তা করেন যে কি আপনার এখানে আসছে এর মান 0, বি এর মানও 0, মানে এর মান কি আসলে a প্রাইম আর বি এর মান হচ্ছে b প্রাইম, এটা হচ্ছে আপনার 0 0। এখানে কি হচ্ছে দেখেন, এর মান 0 বি এর মান হচ্ছে 1, এখানে হচ্ছে কি এর মান 1 বি এর মান হচ্ছে 0, আর এখানে এর মানও 1 বি এর মানও হচ্ছে 1। তাহলে আপনি কিভাবে বুঝতে পারছেন যে এখানে এটা হচ্ছে আপনার m0 মিন টার্ম, m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3। এখন আপনি ফাংশনের আউটপুটটা লক্ষ্য করবেন যে আউটপুটটা কি অবস্থায় আছে। আউটপুটটা আপনার যে কোনো কম্বিনেশন থাকতে পারে, ধরেন এটা 0 0 0 1 এরকম কম্বিনেশন থাকতে পারে। তার মানে কি আপনার m0 এর মানও 0, m1 এর মানও 0, m2 এর মানও 0, m3 মান শুধুমাত্র 1। তাহলে আপনি সবগুলো এখানে 0 বসে শুধু m3 জায়গায় 1 বসাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ট্রুথ টেবিল থেকে ইনপুটের বিভিন্ন কম্বিনেশনের জন্য আউটপুটটা 0 হচ্ছে না 1 হচ্ছে, সেই অনুসারে আপনার কে ম্যাপে এই সেলগুলো ফিল আপ করা, ঠিক আছে। পরবর্তীতে দেখেন যে এটা হচ্ছে ট্রু ভেরিয়েবল কে ম্যাপটার অ্যারেঞ্জমেন্টটা আমি দেখিয়েছি, যে সেলগুলোতে আপনি কিভাবে মিন টার্মগুলো বসাবেন। এবার দেখেন যে একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ, 3 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আপনার যেহেতু ভেরিয়েবল হচ্ছে 3টা,
তাহলে আমরা ভেরিয়েবলগুলো প্লেসমেন্ট করবো কিভাবে দেখেন, যে আমি কি করেছি, এটা এক পাশে রেখেছি, তাহলে আপনার এই বরাবর হচ্ছে আপনার এর মান একটা ভেরিয়েবল এখানে, তাহলে কম্বিনেশন দুটো, এর মান 0 হতে পারে অথবা 1 হতে পারে। আর বিসি কে আমি এই রো বরাবর বসিয়েছি, বিসি আপনার দুটো ভেরিয়েবল, তাহলে কম্বিনেশন কয়টা হবে আপনার 4টা, 0 0 0 1 1 0 1 1। এখন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে 1 0 এর আগে 1 1টা আগে বসিয়েছি। সেটা কেন? কারণ কে ম্যাপের নিয়ম হচ্ছে যে আপনার একসাথে পরবর্তী সেলে যে শুধুমাত্র একটা বিট চেঞ্জ হবে। এখানে দেখেন 0 0 থেকে আপনার কি হয়েছে, 0 1 হয়েছে, 0টা 0ই আছে, কিন্তু পরের 0টা দেখেন হয়ে গিয়েছে হচ্ছে 1, মানে একটা বিট মাত্র চেঞ্জ হয়েছে। আবার 0 1 থেকে দেখেন পরবর্তীটা কি হয়ে গিয়েছে, 1 1। শুরুর 0টা হয়ে গিয়েছে 1, পরবর্তী 1টা কিন্তু 1ই আছে, মাত্র একটা বিট চেঞ্জ হলো। আবার এরপরে দেখেন পরবর্তীতে 1 1টা হয়ে গিয়েছে, শুরুর 1টা 1ই আছে, পরবর্তী 1টা হয়ে গিয়েছে 0। ঠিক আছে, তাহলে 0 0 0 1 1 1 1 0 এভাবে আমরা লিখছি। যদি আমরা এখানে 1 0 লিখতাম তাহলে কি অবস্থাটা হতো দেখেন, শুরুর যে 0টা সেটাও চেঞ্জ হতো, পরবর্তী যে 1টা সেটাও চেঞ্জ হতো, এটা কিন্তু রুলস এর বাইরে। ঠিক আছে, তাহলে আপনি কি করছেন, বসাচ্ছেন হচ্ছে 0 0 0 1 1 1 1 0। তাহলে এখন চিন্তা করেন প্রথম সেল, এখানে আপনার ভেরিয়েবল 3টা, মানে দেখেন 8টা আপনার এখানে সেল, 8টা মিন টার্ম। তাহলে প্রথম সেলে আপনার কি হচ্ছে, এ এর মান কিন্তু 0, মানে এর মান হচ্ছে এ প্রাইম। আর বি এর মান কি হচ্ছে দেখেন, বি এর মানও 0, সি এর মানও 0, তার মানে এখানে আসলে কি, বি এর মান হচ্ছে বি প্রাইম, সি এর মানও সি প্রাইম। তার মানে কি, এটা হচ্ছে আপনার 0 0 0, তিনটে ভেরিয়েবলের মানই 0। তাহলে এটা কোনটা আপনার বলেন তো, মিন টার্মের ক্ষেত্রে এটা হবে এম নট। পরবর্তীতে যে কি হচ্ছে দেখেন, এই রো বরাবর কিন্তু এ এর সবগুলো মানই হচ্ছে 0, তাহলে এখানে এর মান এ প্রাইম, কিন্তু এখানে কি হচ্ছে দেখেন, বি এর মান বি প্রাইম, কিন্তু সি এর মান কি, সি না, বি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 1, তার মানে বি এর মান বি প্রাইম আর সি এর মান হচ্ছে 1। তাহলে আমি সেজন্য এখানে লিখেছি কত দেখেন, এ প্রাইম বি প্রাইম সি, তার মানে এটা কত হচ্ছে আপনার 0 0 1। ঠিক একইভাবে এটা হবে আপনার 0 1 1, আর এটা কি হবে বলেন, 0 1 0। আবার ঠিক একই রকম এটা হবে আপনার এখানে এর মান 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। তাহলে এটা গেল হচ্ছে আপনার কে ম্যাপের সেলগুলোতে মিন টার্ম গুলোর প্লেসমেন্ট। এটা 3 ভেরিয়েবল কে ম্যাপ, এখানে আপনার 8টা সেল আছে এবং 8টা মিন টার্ম, সেগুলো আমরা প্লেস করলাম এভাবে। এবার আসেন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি। একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, যে কিভাবে আপনি কে ম্যাপ ইউজ করে একটা সিম্পলিফাই করবেন এক্সপ্রেশন। একটা ইকুয়েশন দেয়া আছে লক্ষ্য করেন, তার মানে একটা ফাংশনকে এখানে বুঝতে পারছেন যে সাম অফ মিন টার্ম আকারে এক্সপ্রেস করা আছে। এখন দেখেন এটা কি ইন্ডিকেট করছে যে m2 m3 m5 m6 আর m7 এর জন্য ফাংশনের আউটপুট হচ্ছে 1, আর বাদ বাকি অন্য মিন টার্মগুলোর জন্য আউটপুট হচ্ছে 0। আমি এই ভ্যালুগুলোর জন্য আপনার কে ম্যাপের সেলে দেখেন 1 বসিয়েছি আর অন্যগুলোর জন্য 0 বসিয়েছি। এবার আপনার কাজ হচ্ছে এই 1 গুলোকে এক একটা স্কোয়ারের আন্ডারে নিয়ে আসে এবং আপনাকে ট্রাই করতে হবে যেন স্কোয়ারটা যতটা সম্ভব বড় হয়। ঠিক আছে, এখন আপনি 1 গুলোকে কমন নেবেন কিভাবে, আপনি সিঙ্গেল একটা 1 কে কমন নিতে পারেন টু দি পাওয়ার 0 এই ফর্মে, মানে একটা 1 কে কমন নিতে পারেন, দুইটা 1 কে কমন নিতে পারেন একসাথে, চারটা 1 কে কমন নিতে পারেন, 8টা 1 কে কমন নিতে পারেন, এভাবে। কিন্তু আপনি ট্রাই করবেন যতগুলো সংখ্যক বেশি 1 একসাথে কভার করা যায় ততই ভালো। তাহলে আমি এখানে কি করেছি দেখেন, আমি দেখছি এখানে 4টা 1 আমার একসাথে আছে, আমি 4টা 1 কে একসাথে কমন নিতে পারি, একটা স্কোয়ার আন্ডারে কভার করলাম। এখন এই একটা স্কোয়ারের জন্য একটা আমি প্রোডাক্ট টার্ম লিখবো, এবং বাকি বাকি আমার কিন্তু একটা 1 থেকে যাচ্ছে। এই 1টাকে আপনি শুধুমাত্র সিঙ্গেল কমন না নিয়ে কিভাবে কমন নেবেন, এই পাশের 1টা যেটা সেটা সহ কমন নেবেন, এবং এই দুটো মিলে আপনি একটা প্রোডাক্ট টার্ম লিখবেন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন যে আপনি ডায়াগোনালি কিন্তু আপনি কোনোভাবে 1 কে কভার করতে পারবেন না, আপনাকে পাশাপাশি এভাবে কমন নিতে হবে। এই 4টা আমি একসাথে কমন নিয়েছি, এটার জন্য একটা প্রোডাক্ট টার্ম লিখবো, আর এই দুটো একসাথে কমন নিয়েছি, এটার জন্য একটা প্রোডাক্ট টার্ম লিখবো। সেটা কিভাবে সেটা একটু লক্ষ্য করেন। এখন দেখেন এই 4টা 1 এর জন্য আপনাকে একটা সিঙ্গেল প্রোডাক্ট টার্ম লিখতে হবে, সেটা কিভাবে লিখবেন। 4টা 1 এর জন্য দেখেন উপরের দুটো 1 এর জন্য এর মান হচ্ছে এ প্রাইম, নিচের দুটো 1 এর জন্য এর মান হচ্ছে এ।
তাহলে আপনি 4টা 1কে কিন্তু একসাথে এ লিখতে পারবেন না, কারণ কখনো এ কখনো এ। এই দুটোর জন্য যদি আপনি এ প্রাইম, এই দুটোর জন্য যদি এ লিখেন, তাহলে এ যোগ এ প্রাইম ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে আপনার 1। আবার ঠিক একই রকম এই দুটো, এই যে কলাম ওয়াইজ এই দুটো 1-এর জন্য আপনার সি এর মান কি বলেন, সি। আর এই দুটো 1-এর জন্য সি এর মান আবার কি, সি প্রাইম, মানে ডিফারেন্ট। তাহলে এখানেও আপনি শুধু সি লিখতে পারছেন। কিন্তু দেখেন 4টা 1-এর জন্য কিন্তু যদি আপনি বলেন 4টা 1-এর জন্য আপনি শুধু বি লিখছেন, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক আছে। এই দুটো 1-এর জন্য আপনার বি এর মান হচ্ছে বি, আবার এই দুটো 1-এর জন্য বি এর মান, 4টা 1-কে আপনি একসাথে লিখতে পারবেন হচ্ছে বি। ঠিক আছে, আবার এই দুটো 1-কে আপনি কি লিখতে পারবেন, এই 4টা 1-এর জন্য আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট টার্ম লিখলেন, এবার আপনি একটা প্লাস দেবেন, দিয়ে এই দুটো 1-এর জন্য আপনি কি লিখতে পারবেন, চিন্তা করে দেখেন। এই দুটো 1-এর জন্য কি হচ্ছে, বি এর মান কখনো বি প্রাইম কখনো বি, তাহলে আপনি বি লিখতে পারছেন। ওকে, তাহলে আপনি কি লিখতে পারছেন দেখেন, সি কিন্তু ঠিক আছে, যে এই দুটো 1-এর জন্যই আপনার সি এর মান, এখানেও সি এখানেও সি, এই 1-এর জন্য সি এর মান সি, এই 1-এর জন্য সি এর মান। আর এই এ এর জন্য আপনার কি, এই দুটো 1-এর জন্য এ শুধুমাত্র, তাহলে আপনি দুটো ভ্যালুর জন্য কি লিখতে পারবেন, দুটো 1-এর জন্য একসাথে লিখতে পারবেন হচ্ছে এ সি। তাহলে ফাংশনটা আপনি এভাবে লিখবেন, সবগুলো স্কোয়ারের জন্য এক একটা করে প্রোডাক্ট টার্ম লিখবেন। 4টা কমন নিচ্ছে, আপনার একটা ভেরিয়েবল শুধুমাত্র এসেছে, দুটো কমন নিলে আপনার দুটো ভেরিয়েবল এসেছে, একটা কমন নিলে দেখবেন আপনি 3টা ভেরিয়েবল আসছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, একটা স্পেশাল এসওপি ফর্ম বা সাম অফ মিন টার্ম ফর্ম। এটা হচ্ছে আপনার সবচেয়ে স্মলেস্ট পসিবল এক্সপ্রেশন। আপনি যদি এই এক্সপ্রেশন দিয়ে লজিক ডায়াগ্রাম আঁকেন, তাহলে আপনার সবচেয়ে কম সংখ্যক গেট লাগছে। ঠিক আছে, এখন আপনি ইচ্ছে করলে কে ম্যাপ থেকে আপনি পিওএস ফর্মও লিখতে পারবেন। কিভাবে, মানে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মকেও লিখতে পারবেন। কিভাবে দেখেন, আপনি যে জিরোগুলোকে যদি কমন নেন, জিরোগুলোকে কমন নিলে আপনি কি কি লিখতে পারেন বলেন তো। এই দুটোকে আপনি কমন নিতে পারবেন হচ্ছে এভাবে হরাইজন্টালি, আর এই দুটোকে ভার্টিক্যালি কমন নিতে পারবেন। এই দুটোকে আপনি কি লিখতে পারবেন, যে এফ, যদি আপনি 1-কে কমন নিয়ে পান হচ্ছে এফ লিখেন ফাংশনকে, তাহলে আপনি 0-কে কমন নিলে কি লিখবেন, অবশ্যই লিখবেন হচ্ছে এফ প্রাইম। দেখেন এখানে আমি 0-কে কমন নিয়ে লিখেছি হচ্ছে ফাংশনের ভ্যালুটা এফ প্রাইম। আচ্ছা, তাহলে এই দুটো 0-র জন্য আপনার কি কি টার্ম আসছে লক্ষ্য করেন। এ তো আসছে, কারণ এই দুটোর জন্যই আপনার এর মান হচ্ছে এ প্রাইম। এ প্রাইম না, দেখেন দুটোর জন্য আপনার এর মান এ প্রাইম। এখন দেখেন, এই প্রথমে 0টার জন্য সি এর মান হচ্ছে সি প্রাইম, পরে 0টার জন্য সি এর মান হচ্ছে সি, তাহলে এই দুটো আপনি নিতে পারছেন না। কমন কোনটা, কমন হচ্ছে আপনার বি প্রাইম। এই দুটো 0-র জন্যই আপনার আপনি লিখতে পারবেন হচ্ছে বি প্রাইম, তাহলে দুটো 0-0-র জন্য আপনি লিখছেন হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আবার এই কলাম ওয়াইজ যেভাবে কমন নিচ্ছেন, এটার জন্য কি লিখছেন, এ তো লিখতে পারবেন না, কারণ কখনো এই 0-র জন্য এর মান এ প্রাইম, এই 0-র জন্য এর মান হচ্ছে এ, তাহলে এখানে আপনি লিখতে পারবেন হচ্ছে বি প্রাইম সি প্রাইম। এখানে আমি কি লিখেছি, এফ প্রাইম, 0 কমন নিলে আমরা ফাংশনের আউটপুট দিয়ে লিখতে পারছি এফ এর জায়গায় এফ প্রাইম, এ প্রাইম বি প্রাইম। এখন আপনি যদি দুপাশে প্রাইম নেন, আবার এফ প্রাইম ডাবল প্রাইম, দুপাশে প্রাইম যদি বসান, তাহলে আপনি শুধুমাত্র এফ পাচ্ছেন, ডাবল প্রাইম মানে আসলে এফ। তাহলে সেখান থেকে আপনি দ্য মরগানস ল এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই দুটোকে মিলে আমি এখানে হোল প্রাইম দিয়েছি, তারপর ডট, এই দুটোকে হোল প্রাইম। তাহলে আবার আপনি এখানে দ্য মরগানস ল অ্যাপ্লাই করলে কি হবে, এ ডাবল প্রাইম যোগ বি, এ ডাবল প্রাইম মানে আসলে এ, ডট বি ডাবল প্রাইম যোগ সি ডাবল প্রাইম মানে আসলে বি প্লাস সি। তাহলে এটা হলো আপনার কি ফর্ম, পিওএস ফর্ম। দেখেন লক্ষ্য করেন, তাহলে আপনি 1-গুলোকে কমন নিয়ে কি পাচ্ছেন, এসওপি ফর্মে বা সাম অফ মিন টার্ম আকারে, সেটা থেকে পাচ্ছেন হচ্ছে এসওপি ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছেন। আর যদি আপনি 0-গুলোকে কমন নেন, তাহলে আপনি কি করতে পারছেন, ফাংশনটাকে পিওএস ফর্মে লিখতে পারছেন। এবং এগুলো হচ্ছে আপনার সবচেয়ে শর্টেস্ট পসিবল এক্সপ্রেশন। যদি এগুলো ইউজ করে, মানে এই এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করতে চান লজিকের সাহায্যে, তাহলে আপনার সবচেয়ে কম সংখ্যক লজিক পাবেন। এবার আসেন আমাদের যেটা ল্যাবের মেইন কাজ, সেটাতে যাই। আমাদের এই যে জব 1 বলেছে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে। আপনি যদি এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করেন, আপনি চিন্তা করেন আপনার কয়টা গেট লাগছে। এখানে একটা অ্যান্ড গেট লাগছে, একটা নট আর একটা অ্যান্ড গেট, আবার এখানে একটা অ্যান্ড গেট লাগছে, তাই না? তারপরে দেখেন সবগুলোকে আপনি আবার যোগ করছেন, মানে অর গেট লাগছে, এখানে একটা আবার ফাইনালি একটা লাগছে, সবগুলো যোগ করতে। আমরা যদি এই ফাংশনটাকে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করতে চাই, তাহলে কেমন ভাবে করতে পারি দেখেন, লক্ষ্য করেন।
আমি করেছি কি যে আপনার এই যে এ বি, এখানে হচ্ছে আপনার সি ভেরিয়েবলটা মিসিং, সেই জন্য আমি সি প্লাস সি প্রাইম লিখেছি। এটার মান কিন্তু আসলে কত, 1, আপনারা জানেন অলরেডি অ্যাসাম্পশন থেকে। এখানে এ মিসিং দেখে আমি এ প্লাস এ প্রাইম এনেছি, এখানে বি মিসিং দেখে বি প্লাস বি প্রাইম এনেছি। এবার আপনি সবগুলো গুণ আকারে লিখলেন এভাবে, ঠিক আছে? গুণ করলে এরকম আসছে। এখন দেখেন এই এবিসি, এই এবিসি, দুটো এবিসি থেকে আপনি এবিসি নিলেন। আবার আপনি এখানে কি করেছেন, এবিসি প্রাইম এবিসি প্রাইম, এই দুটো থেকে আপনি এবিসি প্রাইম একটা নিলেন। আর এখানে কি করেছেন, এ প্রাইম বি সি প্রাইম এখান থেকে একটা নিয়েছেন, আর এখানে এ বি প্রাইম সি এখান থেকে একটা নিয়েছেন। তাহলে ফাইনালি আপনি এটাকে কি লিখতে পারবেন বলেন? যদি সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে চান, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, তাহলে কিভাবে হবে আপনার দেখেন, 1 1 1, এটা হচ্ছে 1 1 0, এটা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে 1 0 1, একটা কথা M5 M2 M6 M7, ঠিক আছে? তাহলে সাম অফ মিন টার্ম আকারে এভাবে এক্সপ্রেস করলেন। এটা মানে কি যে এই ভ্যালুগুলোর জন্য আপনার আউটপুটের মান হবে 1, আর বাদ বাকি সবগুলোর জন্য আউটপুট হচ্ছে 0। এবার দেখেন আপনি যদি ট্রুথ টেবিলটা ফিল আপ করেন এর ক্ষেত্রে সেটা কেমন হবে। দেখেন আমরা কি দেখলাম যে সাম অফ মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করে আমরা দেখলাম হচ্ছে যে M2 M5 M6 আর M7 এর জন্য আপনার আউটপুটের মান হবে 1, আর বাদ বাকি সবগুলো ভ্যালুর জন্য হচ্ছে 0। তাহলে এটা কি আপনি চিন্তা করেন যে 0 1 2 3 4 5 6 7 ইনপুট ভেরিয়েবল গুলোর কম্বিনেশন হচ্ছে 8টা। দেখেন তাহলে M2 M5 M6 আর M7 এই ভ্যালুগুলোর জন্য দেখেন আমরা আউটপুট 1 হয়েছে, অন্যান্যগুলোর জন্য আমরা 0 বসিয়েছি, ঠিক আছে? আপনার ফাংশনটা কেমন ছিল? ফাংশনটা ছিল হচ্ছে f is equals to ab যোগ bc প্রাইম যোগ ca। আমি চিন্তা করেন যে এগুলোর মধ্যে যে কোনো একটার মান, এই প্রোডাক্ট টার্ম অথবা এই প্রোডাক্ট টার্ম অথবা এই প্রোডাক্ট টার্মের যে কোনো একটার মান 1 হলে কিন্তু আউটপুটটা 1 হচ্ছে। দেখেন এ বি দুটোর মানই কোথায় 1 1 আছে, চিন্তা করেন তো। এ বি, এর মানও 1 বি এর মানও 1, সেটা কোনটা শুধুমাত্র দেখেন এই যে এটার ক্ষেত্রে এর মানও 1 বি এর মানও, সরি এটার ক্ষেত্রে না, এটা হচ্ছে এটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে এর মানও 1 বি এর মানও 1 আছে। আবার এখানে দেখেন এর মানও 1 বি এর মানও 1 আছে। তাহলে আপনার M6 আর M7টা এখানে কভার করছে যে এ বির মান যদি যেখানে 1 হয়, দুটোর মানই 1, সেখানে আপনার আউটপুট 1 হবে। অথবা যদি বি সি প্রাইম এই প্রোডাক্ট টার্মটার মান যদি আপনার গুণফল যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আউটপুটটা 1 হবে। বি সি প্রাইম মানে কি, বি এর মান 1 আর সি প্রাইম মানে হচ্ছে 0, মানে বি এর মান 1 আর সি এর মান 0 কোথায় আছে দেখেন, এই যে সি প্রাইম, এটার ক্ষেত্রে আপনার কি বি সি প্রাইম মানে M2, এর ক্ষেত্রে আউটপুটটা 1 হতে পারে, 1 হবে আর কি, ঠিক আছে? আরেকটা কোথায় সি এ, মানে সি এর মানও 1 কোথায় আছে, এর মানও 1 কোথায় আছে সেটা লক্ষ্য করেন যে এটা M5টা, এখানে সি এর মানও 1 আছে, এর মানও 1 আছে, আর কিন্তু কোথাও এরকম নেই। তার শুধুমাত্র এই কম্বিনেশন গুলোর জন্য আপনার আউটপুট 1 হচ্ছে, অন্য সবগুলো কম্বিনেশনের জন্য আমরা আউটপুট 0 বসিয়েছি। টেবিল থেকে এটা আমরা লক্ষ্য করতে পারছি। আর এগুলো আমি লিখেছি হচ্ছে আপনার মিন টার্ম গুলো, আর এগুলো লিখেছি হচ্ছে ম্যাক্স টার্ম গুলো। যদি এফ এরকম হয় তাহলে এফ প্রাইম অবশ্যই কি এর উল্টোটা হবে, এর ইনভার্টটা হবে, ঠিক আছে? এখন দেখেন কে ম্যাপে আমরা ওই ভ্যালুগুলোর জন্য মানে হচ্ছে M2 M5 M6 আর M7, M2 M5 M6 আর M7 এর জন্য দেখেন কে ম্যাপের এই সেলগুলোতে 1 1 বসেছি। 0 এটা হচ্ছে M0 না, M0 M1 M2 M3 M4 M5 M6 M7, তাহলে এই ভ্যালুগুলোর জন্য দেখেন 2 5 6 7 এগুলোর জন্য আমি 1 বসিয়েছি। এখন আপনার এর পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে এই 1 গুলোকে স্কোয়ারের আন্ডারে আনা। আমি এই 1 দুটোকে কলাম ওয়াইজ কমন নিয়েছি, কমন নেওয়ার ফলে আমি কি লিখতে পারবো বললাম তো, এফ ইজ ইকুয়ালস টু এই দুটোর জন্য আমি লিখতে পারবো হচ্ছে বি সি প্রাইম। বি কেন? কারণ এখানে বি এর মান হচ্ছে 1, আর সি প্রাইম কেন? কারণ এখানে সি এর মান হচ্ছে 0, তাই না? আর আপনি কিন্তু এখানে এ লিখতে পারবেন না, কারণ এর মান কখনো 0 কখনো 1, ঠিক আছে? তাহলে এই দুটো টার্মের জন্য আমরা লিখতে পারবো হচ্ছে প্রোডাক্ট টার্মটা বি সি প্রাইম। আর এই দুটো 1 এর জন্য আপনি কিভাবে কমন নিতে পারবেন? লিখতে পারবেন হচ্ছে এ লিখতে পারবেন অবশ্যই, কারণ এখানে এর মান একটাই 1, দুটোর জন্য ডিফারেন্ট এর মান না, তাহলে এ।
আর এখানে দেখেন বি এর মান কিন্তু এখানে 0, মানে বি এর মান হচ্ছে বি প্রাইম, আর সি এর মান কিন্তু সি। এখানে বি এর মান হচ্ছে বি, সি এর মান হচ্ছে সি। তাহলে আপনি দেখেন দুটোর ক্ষেত্রেই আপনার এই দুটো ওয়ানের ক্ষেত্রেই সি এর মান হচ্ছে শুধু সি, মানে 1 কমন। তাহলে আপনি দুটো টার্মের জন্য লিখতে পারবেন হচ্ছে এ সি। তাহলে আপনি এটার জন্য লিখতে পারছেন বি সি প্রাইম, আর এটা এই দুটোর জন্য লিখতে পারছেন হচ্ছে এ সি। তাহলে এটা আপনার হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড ফর্ম, এসওপি ফর্ম। আপনি কি করলেন, ফাংশনটাকে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে সিম্পলিফাই করলেন আর সাম অফ মিন টার্ম আকারে এক্সপ্রেস করলেন। তারপরে আপনি কি করলেন, ওই সাম অফ মিন টার্ম গুলোর জন্য এই কে ম্যাপে সেলগুলোতে 1 বসালেন, কমন নিলেন, প্রতিটা কমন টার্মের জন্য একটা করে প্রোডাক্ট টার্ম লিখলেন। এটাই হচ্ছে আপনার ফাইনালি সিম্পলিফাইড ভার্সনটা। আপনি যদি এই সিম্পলিফাইড ভার্সন অনুসারে লজিক গেট ইউজ করে লজিক ডায়াগ্রামটা আঁকেন তাহলে সবচেয়ে কম সংখ্যক লজিক গেট আমাদের লাগবে এবং আউটপুটটা সেমই হবে। ঠিক আছে, আপনি আবার একই রকম ভাবে যদি জিরোগুলো কমন নেন, এই একই ম্যাপ থেকে জিরোগুলো কমন নিলে আপনি কি পাবেন, এফ প্রাইম পাবেন অবশ্যই। এই জিরোর জন্য আপনি কি পাবেন, এই দুটো জিরোর জন্য যদি আপনি কমন নেন এভাবে কি পাবেন বলেন তো, এই অবশ্যই একদম এ প্রাইম আসবে। এই জিরোগুলোর জন্য হচ্ছে এ প্রাইম সি লিখতে পারবেন। আর জিরো কমন নিলে আমরা কি জানি যে জিরো কমন নিলে এফ এর জায়গায় আমাকে লিখতে হবে এফ প্রাইম। তারপরে এটার জন্য কি লিখতে পারবেন, এই দুটো জিরোর জন্য লিখতে পারবেন হচ্ছে বি প্রাইম সি প্রাইম। এ তো লিখতে পারছেন এখন, এর মান কখনো 0 কখনো 1। এই কলাম ওয়াইজ দুটো জিরোর জন্য আপনি লিখতে পাচ্ছেন বি প্রাইম সি প্রাইম। তারপর আপনি যদি হোল প্রাইম করেন দুপাশে, তাহলে আপনি ফাইনালি ডে মর্গানস ল ইউজ করে এটাকে এসওপি পিওএস ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছেন। তাহলে একটা হচ্ছে আপনার এসওপি ফর্ম, একটা হচ্ছে পিওএস ফর্ম। এখন চলে আসি আমরা হচ্ছে লজিক ডায়াগ্রামে। দেখেন লজিক ডায়াগ্রামটা এটা শুধুমাত্র যেটা মেইন, যেটা আপনার সিম্পলিফিকেশন ছাড়া ফাংশনটা ছিল সেটার ইউজ করে আমরা লজিক ডায়াগ্রাম এঁকেছি। এখানে কি কি লেগেছে আপনার দেখেন, এ বি, বি সি প্রাইম আর সি এ। এ বির জন্য একটা অ্যান্ড গেট লেগেছে এ বি, তারপর আপনি কি করেছেন একটা অর গেট দিয়ে সি প্রাইম বানিয়েছেন, আর এটা হচ্ছে কি বি, এখানে আপনি বি সি প্রাইম পাচ্ছেন, আর এটা হচ্ছে সি এ। তারপরে আপনি আবার এই দুটোকে যোগ করছেন অর গেটের সাহায্যে, আবার এখানে তাহলে কি পাচ্ছেন, এ বি যোগ বি সি প্রাইম, আর এখানে কি পেয়েছেন হচ্ছে সি এ বাই এ সি। তাহলে ফাইনালি আপনার আউটপুটটা হচ্ছে সবগুলোর যোগফল আর একটা অরবিটের সাহায্যে। আর আপনি যদি সিম্পলিফাইড ভার্সনের জন্য যদি আপনি এই লজিক ডায়াগ্রামটা আঁকেন তাহলে কেমন হবে লক্ষ্য করেন। সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে আপনার শুধুমাত্র এসি আর বিসি প্রাইম, এ ইন্টু সি আর বিসি প্রাইম, তারপর আপনি যোগ করছেন। দেখেন গেট সংখ্যা কত কমে গিয়েছে, কমপ্লেক্সিটি কত কমে গিয়েছে। এখন দেখেন আপনি যদি এই যে সিম্পলিফাইড ভার্সনটা যেটা পেলেন এসি যোগ বিসি প্রাইম, এই ট্রুথ টেবিল যদি আপনি এখন সিম্পলিফাই করার পর কি পেয়েছেন দেখেন, সিম্পলিফাইড ভার্সনটার কে ম্যাপ থেকে এসি যোগ বিসি প্রাইম। দেখেন এসি মানে হচ্ছে যে এ আর সি দুটোই কোথায় কোথায় 1 আছে, সেটার জন্য আপনার আউটপুট 1 হবে। এ আর সি কোথায় কোথায় 1 আছে লক্ষ্য করেন তো, এও 1 সিও 1, সেটা কোথায় কোথায় আছে দেখেন, এও 1 সিও 1, সেটা হচ্ছে আমার এখানে আছে এও 1 সিও 1, আবার এখানে আছে দেখেন এও 1 সিও 1। তাহলে আপনি M5 আর M7 এর জন্য আউটপুট দেখেন 1ই পাচ্ছেন। আর একটা কি বিসি প্রাইম, বিসি প্রাইম মানে কি, এখানে B1 আর সি প্রাইম হচ্ছে 0। দেখেন এই যে বিসি প্রাইম, এখানে আপনার কি হচ্ছে আউটপুট 1। আর একটা বিসি প্রাইম কোথায় আছে, এই যে বিসি প্রাইম দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে বি এর মান 1, সি এর মান হচ্ছে সি প্রাইম। তাহলে এই দুটোর জন্য কি পাচ্ছেন আপনি আউটপুট 1 পাচ্ছেন। আগে যেমন দেখেন যে আমার কতগুলো একটা টার্ম বেশি ছিল, এটার জন্য আউটপুট যা পাচ্ছিলেন দেখেন এই 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 চারটা ভ্যালুই কিন্তু 1 পাচ্ছিলেন। আবার ঠিক আপনি যখন সিম্পলিফাইড ভার্সনটা নিয়ে আসলেন সেটার জন্য আপনার কি চারটা ভ্যালুই 1 পাচ্ছেন, কিন্তু এখন আপনি সিম্পলিফাইড ভার্সনের জন্য যখন লজিক ডায়াগ্রাম আঁকবেন তখন আপনার গেট সংখ্যা অনেক কম লাগছে এবং আপনার কি সার্কিটের কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, লাইটার ওয়েট হচ্ছে, কম সময় লাগছে আপনার আউটপুট প্রসেস করতে, তাই না? এটা হচ্ছে আপনার ওই পজ ফর্মের জন্য আমরা লজিক ডায়াগ্রাম লিখেছি। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আর একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটাকে সিম্পলিফাই করে কে ম্যাপ ইউজ করে লজিক ডায়াগ্রাম আঁকা। আচ্ছা দেখেন এই ফাংশনটা দেওয়া আছে, এটা জব 2। ফাংশনটাতে লক্ষ্য করেন যে যদি আপনি এই ফাংশনটা সরাসরি লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান
তাহলে আপনার কি আসছে, একটা এখানে অ্যান্ড গেট লাগছে, অর গেট লাগছে, আবার এখানে অর গেট, অ্যান্ড গেট, অর গেট, আবার অ্যান্ড, আবার অ্যান্ড, আর ফাইনালি একটা অ্যান্ড দিয়ে আপনি তারপরে রেজাল্টেড আউটপুটটা পাবেন। তাহলে আমরা দেখছি কি যে অনেকগুলো গেট লেগে যাচ্ছে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে। তাহলে আপনার সার্কিটটা বাল্কি হয়ে যাবে, আর তখন প্রসেসিং টাইমও একটু ডিলেই হবে। এবার আপনি যদি এইটাকে সিম্পলিফাই করতে চান বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে, এখানে আমি কি করেছি দেখেন, বিটা কমন নিয়েছি। বিটা কমন নেওয়ার পরে কি আসলো আপনার a+1, a+c, আর এটাকে ভেঙে লিখতে পারেন a+b আর b+c, রাইট? এটা আমরা দেখেছি অ্যাজাম্পশনে। এবার a+1 কে আপনি লিখতে পারবেন হচ্ছে 1, তাহলে এই জিনিসটা আপনার বাদ হয়ে গেল, 1 শুধুমাত্র আসছে। বিটা যা আছে তাই, a+c যা আছে তাই, a+b, b+c এভাবে লিখলাম। এবার দেখেন, আমি চাচ্ছি কি যে ফাংশনটাকে একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে। আর ম্যাক্স টার্ম আকারে যখন রিপ্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনার ইনপুট ভেরিয়েবল গুলো সবগুলোই আসতে হবে প্রতিটা টার্মের জন্য, তাই না? এখানে বুঝতে পারছেন ইনপুট ভেরিয়েবল হচ্ছে 3টা, এ বি সি। তাহলে এই প্রতিটা টার্মের ক্ষেত্রে কি করতে হবে, আপনার এ বি সি 3টা ভেরিয়েবলই আনতে হবে। তাহলে আমি কি করলাম দেখেন, বি এর সাথে এখানে কি করেছি, এ প্রাইম যোগ করেছি। এ প্রাইম মানে কি আসলে 0। এখানে a+b, a+c যা আছে তাই, b+c যা আছে তাই রেখেছি। এবার আপনি এটাকে যদি ভেঙে লিখেন কি লিখতে পারবেন, আসছে হচ্ছে আপনার a যোগ b আর ইন্টু a প্রাইম যোগ b, যেটা লক্ষ্য করেন। পরে আমি দেখছি কি এখানে আমার মিসিং ভেরিয়েবল হচ্ছে c, এখানে হচ্ছে c, এখানে হচ্ছে b, এখানে হচ্ছে a। তাহলে আমি সেভাবে লিখলাম মিসিং ভেরিয়েবল গুলো অ্যাড করে। আবার আমি এটাকে ভেঙে লিখতে পারি এভাবে, এই যে 3টা a+b+c থেকে আমি একটা আনতে পারি a+b+c। কেন বলেন তো, কারণ আপনার x হচ্ছে কি আসলে x আমরা জানি। পরে আবার আপনার কি এখানে a+b+c দুটো থেকে নিলে আপনি একটা লিখতে পারবেন, সেটার সাথে আবার একটা a+b+c মিলে আরেকটা নিতে পারবেন। তারপর এটা যা আছে তাই। এখানে দেখেন যে a প্রাইম যোগ b যোগ c, এখানে দুটো থেকে আপনি একটা লিখতে পারবেন। এটা যা আছে তাই, এটা যা আছে তাই। এখন দেখেন, আপনি কিন্তু এই ফাংশনটাকে একটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করে ফেলেছেন। এটা আসলে কি বলেন তো, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আপনাদের মনে পড়ে কিনা দেখেন, যে এ হচ্ছে আপনার 0 ছিল আর এ প্রাইম ছিল হচ্ছে ম্যাক্স টার্মের ক্ষেত্রে 1। তাহলে এটার ক্ষেত্রে আপনি কি লিখতে পারছেন, 0 যোগ 0 যোগ 0, সেটা তাহলে আপনার কি m0 রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে আপনার m1, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে আপনার m4, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে আপনার m5, আর এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে আপনার m2। ঠিক আছে, লক্ষ্য করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফাংশনটাকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করে ফেলেছেন, m0, m1, m2, m4, m5। m0, m1, m2, m4 আর m5 এর জন্য আমি কিন্তু দেখেন আউটপুট 0 বসিয়েছি, আর অন্যগুলোর জন্য আউটপুটের মান আপনার 1। ঠিক আছে, এই যে এখানে আমি ওভাবে লিখেছি আপনার ম্যাক্স টার্মগুলো। ফাইনালি আপনার কাজ হচ্ছে, আপনি যখন এই যে এই এক্সপ্রেশনটাকে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করলেন, এবার আপনার কাজ হচ্ছে এগুলোকে ম্যাপে প্লেস করা। তাহলে আমরা 0 বসালাম হচ্ছে m0, m1, m2, m4, m5 এর জন্য। দেখেন কে ম্যাপে আমি প্লেস করেছি, এটা তো মনে আছে, m0, m1, m2, m3, m4, m5, m6, m7। তাহলে আপনার কিসের জন্য আপনার আউটপুটের মান 0 হচ্ছে m0, m1, m2, m4 আর m5। নট m1, m2, m4 আর m5 এর জন্য আপনার আউটপুটের মান 0। দেখেন তাই হচ্ছে না, m0, m1, m2, m4, m5 এগুলোর জন্য 0 বসিয়েছি। তাহলে আমি যদি এগুলোর জন্য 0 বসাই, তাহলে অন্যগুলোর জন্য অবভিয়াসলি 1 হবে। তাহলে 1 গুলোকে এখন আপনি কমন নেন, এই যে আমি এই দুটো মিলে একটাকে কমন নিয়েছি, এই দুটোর জন্য আমি লিখতে পারবো হচ্ছে একটা প্রোডাক্ট টার্ম, সেটা হচ্ছে বিসি। বি বি সি, এটা হচ্ছে আপনার বিসি। বি এর মানও 1, সি এর মানও 1 কমন, কিন্তু এ লিখতে পারবেন না কারণ এ এর মান কখনো 0 কখনো 1।
আবার ঠিক এই দুটোর জন্য আপনি কি লিখতে পারবেন, এ বি, কারণ এর মানও হচ্ছে আপনার এই রো বরাবর 1 সবসময়, আর বি এর মানও কি হচ্ছে এই দুটো রো বরাবর হচ্ছে 1, তাই না? এটা এই 1 এর জন্য বি এর মান 1, এই 1 এর জন্য বি এর মান 1, তাহলে আপনি এ বি লিখতে পারছেন। তাহলে এটা হচ্ছে আপনার এসওপি ফর্মে লিখতে পারছেন। আর যদি আপনি জিরোগুলো কমন নেন, জিরোগুলো কমন নেবেন কিভাবে, দেখেন এভাবে কিন্তু কমন নেওয়া যাবে জিরোগুলো, এভাবে। আবার আপনি যদি এই কে ম্যাপটাকে ফোল্ড করেন, ফোল্ড করলে দেখবেন যে এই পাশে জিরোর সাথে এ পাশে জিরো কি আপনার কানেক্টেড হচ্ছে, তাহলে আপনি এভাবেও দুটো পাশাপাশি হয়ে যাচ্ছে। তো আপনি এটাকে ফোল্ড করেন এভাবে, কে ম্যাপটাকে ফোল্ড করলে কিন্তু আপনার এই পোর্শনটার সাথে লেগে যাচ্ছে, তাহলে আপনি এই পাশ থেকেও এই জিরো আর এই জিরো কমন নিতে পারবেন। এই যেখানে যেমন দেখানো হয়েছে দেখেন, এই জিরো আর এই জিরো কমন নেওয়া হচ্ছে, আর এই চারটা জিরোকে একসাথে কমন নেওয়া হয়েছে। চারটা জিরোকে একসাথে কমন নিলে আপনি কি পাবেন, জিরো কমন নিলে আমরা জানি যে ফাংশনকে আপনি লিখতে হবে এফ প্রাইম আকারে, এফ প্রাইম আকারে লিখবেন, তাহলে চারটা জিরোর জন্য আপনি লিখতে পারবেন হচ্ছে বি প্রাইম, আর এই দুটো জিরোর জন্য আপনি কি লিখতে পারবেন বলেন, এ প্রাইম, কারণ এখানে এই দুটোর জন্য আপনার কি এর মান হচ্ছে এ প্রাইম, আর কি বলেন, এখানে বি এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে, বি এর মান কখনো হচ্ছে জিরো, কখনো হচ্ছে আপনার 1, তাই না? বলেন বি এর মান, তাহলে এখানে আপনি কিন্তু সি এর মান দেখেন সবসময় সি প্রাইম আছে, এখানেও সি এর মান জিরো, এখানেও সি এর মান হচ্ছে জিরো, তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে এ, আর এখানে সি, এ প্রাইম সি প্রাইম, ঠিক আছে? তারপর যদি আপনি দুপাশে আপনি ইনভার্ট সাইন নেন, তাহলে এখানে এফ ডাবল প্রাইম, এখানেও আপনার কি প্রাইম আসছে, তাহলে এফ ডাবল প্রাইম মানে আসলে এফ, তারপরে আপনি দ্য মর্গানস ল ইউজ করলেন, বি ডাবল প্রাইম ডট এ প্রাইম সি প্রাইম হোল প্রাইম, তাহলে বি ডাবল প্রাইমকে বি লিখলেন ডট এখানে এ ডাবল প্রাইম প্লাস সি ডাবল প্রাইম মানে আসলে এ প্লাস সি, মানে এটা আপনি রিপ্রেজেন্ট করলেন হচ্ছে কস ফর্মে, আর এটা হচ্ছে এসওপি ফর্মে, সাম অফ প্রোডাক্ট, আর এটা প্রোডাক্ট অফ সাম ফর্মে। এবং ফাইনালি আপনার কাজ হচ্ছে যে আপনি ওই মেইন ফাংশনটা দিয়ে যদি আপনি লজিক ডায়াগ্রাম আঁকেন, দেখেন কতগুলো গেট লাগছে, এগুলো আশা করি বোঝেন এখন। আর যদি আপনি সিম্পলিফাইড ভার্সন, যেটা আপনি বুলিয়ান অ্যালজেব্রাতে সিম্পলিফাই করে পরে কি ম্যাপে ভ্যালু বসিয়ে তারপর যখন আপনি লজিক ডায়াগ্রাম আঁকলেন, তখন দেখেন যে আপনার এই গেটগুলো অনেক কম লাগছে, অনেক কম গেট দিয়ে আপনার সার্কিটটার আউটপুট আমরা পেয়ে যাচ্ছি আগের মতো আউটপুট, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বেসিক থিওরি পোর্শনটা। এটা একটু লেন্দি ছিল ল্যাবটা, কিন্তু আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আবার সেগুলো ক্লিয়ার করতে। থ্যাংক ইউ।